আচ্ছা দেখো, আমরা হচ্ছে কনেক্সটা শুরু করছিলাম তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6। সো লাস্ট ক্লাসে আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম, তোমাদের যদি মনে থাকে। সো এখানে মেনলি হচ্ছে আমরা কনিক্সের যে সাধারণ যে সংখ্যাটা ছিল সেই সেই সংখ্যাটা দেখছিলাম। সো এখন আমরা হচ্ছে চাচ্ছি কনিক্সের একটা সাধারণ সমীকরণ দেখার জন্য। আমি লাস্ট ক্লাসে বলছিলাম এটা পড়াবো, সো সেটা একটু দেখে নিই আর কি। আসলে মেন কথা আমরা এখানে যেটা শিখছি যে ইউক্লিড কী করছিল, যে একটা সাধারণ কোণক থেকে সে বিভিন্ন মানে 5টা জ্যামিতিক আকার বা আকৃতি পাইছিল, যেটাকে আমরা বলছি হচ্ছে কনিক্স। সো কনিকের একটা সাধারণ সমীকরণ দরকার আমাদের, যেই সাধারণ সমীকরণ দিয়ে আমরা আসলে এই 5টা মানে কনিক্সকে প্রকাশ করতে পারি আর কি। হ্যাঁ, সো সেটাই আর কি চেষ্টা করবো। তুমি বলতে পারো হেডলাইন তো কনিক্সের সাধারণ সমীকরণ, মানে সাধারণ সমীকরণ দিব যে আসলে দুনিয়ার সব কনিককে আমরা প্রকাশ করতে পারবো ওই সমীকরণ দিয়ে। যদিও আমরা পরে 6.1, 6.2, 6.3 তে আলাদা আলাদা করে শিখবো, বাট আমাদের একটা সাধারণ সমীকরণ দরকার। সো মেনলি এটা হচ্ছে, এটা মনে রাখলে বাকিগুলো তোমাদের বুঝতে একদম ইজি হবে। সো এটা হেডলাইনটা হতে পারে এরকম যে জেনারেল ইকুয়েশন অফ কনিক্স। সাধারণ সমীকরণ দেখে নিই আমরা। সাধারণ কনিক্সের একটা সাধারণ সংজ্ঞা ছিল, সেটা আমরা দিছি, তোমরা আগে দেখছো, লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম যে পি বিন্দু চলন বিন্দু। সেই পি বিন্দু হচ্ছে একটা শর্ত সাপেক্ষে, এক বা একাধিক শর্ত সাপেক্ষে চলতেছে। ওখানে শর্তটা কী ছিল? শর্তটা ছিল আমার যে এসপি দূরত্ব, মানে তোমাদের ওখানে উপকেন্দ্রিক দূরত্ব আর দিকাক্ষরেখার যে দূরত্ব ছিল, এই দুইটা দূরত্বের অনুপাত কি একটা তোমাদের একটা ধ্রুবক ছিল বা একটা কনস্ট্যান্ট ছিল, যেটা ছিল আমাদের উৎকেন্দ্রিকতা বা অ্যাকসেন্ট্রিসিটি। সো এই শর্ত সাপেক্ষে যদি মানে সর্বদা যদি একটা তাদের অনুপাত যদি সর্বদা একটা অঋণাত্মক সংখ্যা বা একটা ধনাত্মক সংখ্যা বা একটা ধ্রুবক হয় এরকম, তাহলে আমরা বলছিলাম যে বিভিন্ন চলক পথকে আমরা কনিক্স বলছিলাম। সো এটাই হচ্ছে ব্যাপার। সো সংখ্যাটাও তো আমরা শিখছি। সো চলো সংখ্যাটা দিয়ে শুরু করি আমরা। ধরো এখানে নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট বিন্দু নিবে, একটা নির্দিষ্ট সরলরেখা নেবে, একটা চলমান বিন্দু নেবে। ধরো এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট বিন্দু। এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট বিন্দু, আমি এটা বলছি এস বিন্দু। এটা স্থানাঙ্ক আলফা কমা বিটা, এটা আমি লাস্ট ক্লাসে যদি তোমাদের দেখাইছি। সো আর আমার একটা নির্দিষ্ট সরলরেখা লাগবে। ধরো এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট সরলরেখা। সো এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে এরকম, ধরো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে আর কি। আর হচ্ছে তোমার একটা চলমান বিন্দু দেওয়া আছে। ধরো এখানে একটা চলমান বিন্দু দেওয়া আছে, যে কোনো একটা চলমান বিন্দু দেওয়া থাকলে হয় আর কি আমার। ধরো এখানে একটা চলমান বিন্দু দেওয়া আছে আর কি, বা এখানে বা এখানে, যেখানে খুশি তুমি বলতে পারো। সো 3টা জিনিস দেওয়া আছে। একটা এটা হচ্ছে আমার ছিল নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস বা নাভি। উপকেন্দ্র বা ফোকাস, আর এই যে নির্দিষ্ট সরলরেখাটা আছে, এটাকে আমরা বলছি নিয়ামক রেখা বা দিক্যাক্ষরেখা। রেখা বা এটাকে বলো দিক্যাক্ষরেখা। আর এটা ছিল আমাদের তোমার চলমান বিন্দু, এটা আমরা জানি, বুঝতে পারছো? সো 3টা জিনিস তোমাকে দেওয়া আছে। এখন পি বিন্দু হচ্ছে চলতেছে আর কি। সো আমরা বলছি যে পি বিন্দু এভাবে চলতেছে যাতে সে চলতে চলতে অসংখ্য বিন্দু একটা সেট মানে সেট বানিয়ে ফেলবে। আর অসংখ্য বিন্দুর সেটের যে কোনো বিন্দু বলতে আমার নির্দিষ্ট বিন্দুর দূরত্ব মানে এসপি দূরত্বটা, আর তোমার যে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব মানে পিএম দূরত্ব, এই দুটো দূরত্বের অনুপাতে একটা ধ্রুবক হবে।
সো এখন কাহিনী হচ্ছে আমি বিন্দুটা এখানে কেন নিলাম, বিন্দুটা আসলে এখানে নেওয়া উচিত ছিল, তুমি যেখানে নেওয়া হবে আমি জাস্ট একটু মানে দেখতে যাতে সুন্দর দেখা যায় এই জন্য দিচ্ছি আর কি। সো পি বিন্দু আমার চলবে, এটা হচ্ছে মেন কথা। এইভাবে চলতেছে আর কি। ছবিটা যদি একটু সুন্দর হয় এই জন্য আর কি আমি নোট দিয়েছি, আর তোমরা তোমাদের মতো করে নিতে পারবে, সমস্যা নেই। সো পি বিন্দু এইভাবে চলতেছে, ধরো মেনলি পি বিন্দুটা ধরো আছে এইখানে আর কি, ধরো আমি এইখানে নিছি আর কি। হ্যাঁ, এটা আমার পি এক্স কমা ওয়াই বিন্দু। সো পি বিন্দু এই চলতেছে চলতেছে চললেও কী করবে, আমার এরকম অসংখ্য বিন্দুর একটা সেট তৈরি করবে, এটা একটা অসংখ্য বিন্দুর সেট। এখন পি বিন্দু চললেই হবে না, পি বিন্দু চললে পি বিন্দু চলার পথকে তুমি সঞ্চার পথ বলতে পারবে না। পি বিন্দু চলতে হলে অবশ্যই কি তাকে এক বা একাধিক শর্ত সাপেক্ষে চলতে হবে। এখন আমি শর্তটা কি দিছি, যে এই যে তোমাদের এই দূরত্বটা মানে পি বিন্দু হতে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এসপি দূরত্বটা, আর হচ্ছে পি বিন্দুতে এই নির্দিষ্ট সরলরেখার দূরত্বটা পিএম দূরত্বটা, এটা হচ্ছে পিএম, ধরো এটা আমি লম্ব টেনে দিলাম। পিএম দুইটা, এই দুইটা দূরত্বের অনুপাত কি হবে, একটা ধ্রুবক হবে, একটা কনস্ট্যান্ট হবে। আর তাহলে আমরা বলবো যে এই পি বিন্দু চলার পথকে বলবো হচ্ছে আমরা কনিক। এটা তো আমরা শিখছিলাম আগে, এটা ছিল আমাদের সংজ্ঞাটা। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম আমার যদি এসপি বাই পিএম মানে এসপি বাই পিএম ইকুয়াল টু একটা ধ্রুবক হয়, সেটাকে আমরা বলছি, তাহলে আমরা তোমাদের এই বিভিন্ন চলার পথকে মানে এসপি বাই পিএম যদি সর্বদা একটা ধ্রুবক হয় এসপি বাই পিএম, তাহলে আমরা কি বিভিন্ন চলার পথকে বা সঞ্চার পথের নাম হবে কনিক। হ্যাঁ, সো তাহলে আমরা কিন্তু সংজ্ঞা অনুসারে এরকম লিখে দিতে পারি যে তোমাদের মানে বিষয়টা হচ্ছে এরকম, তোমরা যদি জানো, এটা একটু পরে লিখতেছি। সো এখানে আমি দূরত্বগুলো কিন্তু বের করতে পারি, যেমন এসপি দূরত্ব বের করতে পারি, পিএম দূরত্ব বের করতে পারি। সো এসপি দূরত্বটা আমরা বের করতে পারবো। সো এসপি যে দূরত্বটা আছে এটা কিন্তু একটা নাম দিয়েছিলাম আমরা, এটা তোমার যদি মনে থাকে, এটাকে আমরা বলছিলাম উপকেন্দ্রিক দূরত্ব, মনে আছে তো? সো এসপি দূরত্বটা ছিল আমার উপকেন্দ্রিক দূরত্ব, আমি এটা লিখলাম না, জাস্ট ডিরেক্ট একটু লিখে দিলাম। এসপির মানটা এটা আসবে হচ্ছে এরকম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এরকম ছিল। আর পিএম দূরত্ব ছিল যে আমরা 3.7 শিখছিলাম লম্ব দূরত্ব বের করা, পিএম ইকুয়াল টু এটা হচ্ছে এরকম, মডুলাস দিলাম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের শর্তটা কি ছিল, এসপি বাই পিএম ইকুয়াল হবে একটা ধ্রুবক, যেটাকে আমরা বলছি সর্বদা একটা ধ্রুবক হবে, যেটাকে আমরা বলছি ই বা উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। সো এই পর্যন্ত কিন্তু আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, যদি তোমাদের মনে থাকে এরকম। সো এখানে আমাদের এই যে এসপি দূরত্বটা আছে এটাকে আমরা বলছিলাম উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। আর এই যে দূরত্বটা আছে এটাকে আমরা বলছিলাম দ্বিকাক্ষ রেখার দূরত্ব, মানে পিএম দূরত্বটা, দ্বিকাক্ষ রেখা দূরত্ব। এই দুইটা জিনিস কিন্তু আমরা মোটামুটি শিখছিলাম, দুইটা দূরত্ব। সো এখন আমি কিন্তু যেহেতু এগুলো এই জিনিসগুলো আমি আগের ক্লাসে শিখছি, তাহলে বাকি জিনিসগুলো আমার কাছে সহজ লাগবে। তাহলে তুমি এরকম যেহেতু সংজ্ঞা আমি শিখে গেছি, তাহলে সংজ্ঞা অনুসারে লিখতে পারবো এরকম। এই সংজ্ঞাটা আসলে সব কণিক এর জন্যই প্রযোজ্য, যেমন সংজ্ঞা অনুসারে তুমি এরকম লিখতে পারবা। সংজ্ঞা অনুসারে লেখা যাবে আমার, যেহেতু আমি পাইছি এসপি বাই পিএম ইকুয়াল টু ই, তাহলে আমি লিখতে পারবো এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, এটা লেখা যায়। কারণ এসপি বাই পিএম ইকুয়াল টু আমি ই, এটা তো আমি সংজ্ঞা থেকে
দেখছি, তাহলে অবশ্যই আমার এসপিটা কী হবে ই ইন্টু পিএম। তার মানে আমি এখানে বলতে পারবো যে উপকেন্দ্রিক স্পিডে ছিল আমার উপকেন্দ্রিক দূরত্ব, তাহলে উপকেন্দ্রিক দূরত্বটা হবে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়াল টু আমার উৎকেন্দ্রিকতা ইন্টু দিকাক্ষরেখার দূরত্ব। বুঝতে পারছো? তাহলে এভাবে আমি কিন্তু উপকেন্দ্রিক দূরত্বটা বের করতে পারি। তার মানে আমি যদি দিকাক্ষরেখার দূরত্বকে ই দ্বারা গুণ করে দিই, তাহলে অবশ্যই আমি এসপিটা পাবো বা উপকেন্দ্রিক দূরত্বটা পাবো আর কি। হ্যাঁ, সো চলো এটাকে আমরা একটু মানটা বসাই দিই। এসপির মানটা কিন্তু আমি একটু আগে বের করছি, এই যে এখানে এই যে এসপি, তারপর পিএম আমার জানা আছে। তাহলে এসপিটা হবে এরকম রুট ওভার অফ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা ছিল। আর এখানে হচ্ছে আমার ই ইন্টু পিএম এর মানটা বসাই দিই। পিএম ছিল মডুলাস দিয়ে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, আর এটা ছিল রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এরকম ছিল। সো চলো আমরা একটু বর্গ করে দিই। বর্গ করে দিলে দেখো তোমার এখানে রুটও চলে যাবে, এখানে মডুলাস চলে যাবে। তাহলে আমরা বর্গ করে দিলে রুট মডুলাস দুটোই চলে যাবে। সো দেখো এরকম হয়, তাহলে এখানে হবে হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এরকম আসে ইকুয়াল টু, এখানে যেহেতু দুই ওই পাশে বর্গ করছি তাহলে এখানে ই স্কোয়ার, আর এখানে মডুলাসটা চলে যাবে। তাহলে এখানে আসবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, সরি এটা মডুলাস না, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হোল স্কোয়ার হবে, আর এখানে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বুঝতে পারছো? কারণ আমরা তো এটা এরকম জানতাম যে যদি এরকম মডুলাস এরকম থাকে তাহলে এটাকে এ স্কোয়ার লেখা যায়। সো সেই জিনিসটাই করছি, কি মডুলাস উঠে গেছে, রুট আর মডুলাস উঠে গেছে। তাহলে এই যে জিনিসটা পাইলাম, এটা হচ্ছে আমার যে কোনো কণিকের সাধারণ সমীকরণ। এই জিনিসটা বা এটাকে বলে কণিকের সাধারণ সমীকরণ। মানে তুমি যে কোনো কণিককে বৃত্ত বলো, উপবৃত্ত বলো, পরাবৃত্ত বলো, সবাইকে এই আকার প্রকাশ করতে পারবে আর কি। এটাকে বলে তোমার কণিকের সাধারণ আমরা সামনে যতগুলো সমীকরণ শিখবো সবগুলা এটার উপর ভিত্তি করি। সো এই জিনিসটা বোঝা কিন্তু জরুরি, আর এটাই সবচেয়ে সহজ আর কি। বুঝতে পারছো? কারণ আমি দেখাইছি এত ভেজালের কিছু নেই, জাস্ট আমরা হচ্ছে জেনারেল এর সংজ্ঞাটা ছিল সেটা থেকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, যে কোনো কণিক হোক না কেন, আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যাই হোক না কেন, বা বিন্দুবৃত্ত হোক বা একজোড়া সরলরেখা হোক না কেন, আমরা সবার জন্য তোমার এটা প্রকাশ করতে পারবো, মানে এই আকার প্রকাশ করতে পারবো। হ্যাঁ, সো এখন এখানে মনে রাখার বিষয় হচ্ছে তোমার এখানে তোমার বৃত্ত হোক বা বিন্দুবৃত্ত হোক বা উপবৃত্ত হোক বা পরাবৃত্ত হোক বা অধিবৃত্ত হোক বা একজোড়া সরলরেখা হোক, সবার জন্য তোমাকে তিনটা কথা মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে তোমার একটি এরকম ধরো একটি কণিকের উপকেন্দ্র হবে, সবার জন্য এটা মনে রাখবা। একটি মানে তিনটা কথা মনে রাখতে হবে সব কণিকের জন্য। একটি কণিকের উপকেন্দ্র হবে এস হচ্ছে আলফা কমা বিটা, এটা ছিল উপকেন্দ্র। আর নিয়ামক রেখার সমীকরণ এটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এটা। আর হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ছিল আমার ই। সো দেখো আমি এই সমীকরণ থেকে কিন্তু এই তিনটা জিনিস জানলে আমি এই সমীকরণের সাহায্যে একটা কণিকের সমীকরণ বের করতে পারবো, মানে যে কোনো একটা কণিকের সমীকরণ আমি বের করতে পারবো যদি এই তিনটা জিনিস জানি এখানে। সো দেখো এখানে এই সমীকরণটা আমার এই তিনটা জিনিস দ্বারাই গঠিত। বুঝতে পারছো? সো যে কোনো কণিকের জন্য এই তিনটা জিনিস তুমি লিখতে পারবা। সো এটা হচ্ছে ব্যাপার, মানে এই তিনটা জিনিস তোমার কাছে থাকলে তুমি অবশ্যই যে কোনো কণিকের সমীকরণ বের করতে পারবা। সো যে কোনো কণিকের জন্য এই সমীকরণটা তুমি ব্যবহার করতে পারবা। হ্যাঁ, তুমি এই সমীকরণ ব্যবহার করলে তোমার অঙ্ক ব্যবহার করে অঙ্ক তুমি করতে পারবে, সমস্যা নাই। মানে এক্স মাইনাস
আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার, এখানে হচ্ছে এল ইন্টু এল এক্স প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বুঝতে পারছি? তো এখানে আলফা বিটা ছিল তোমাদের উপকেন্দ্র, আর নিয়ামক রেখা ছিল হচ্ছে এইটা নিয়ামক রেখার সমীকরণ, মানে লেফট সাইডটা ছিল এইটা, আর নিচে তো বুঝতে পারছো, আর ই ছিল তোমার উৎকেন্দ্রিকতা। এটাই কোণিকের সাধারণ সমীকরণ। সো চলো আমরা এই সমীকরণ দিয়ে দুই একটা ম্যাথ একটু দেখে নিই। যেমন ধরো আমি কেতাব স্যার থেকে দুই একটা ম্যাথ যদি একটু দেখাই, আমাদের 6.1-এর পরাবৃত্ত। হ্যাঁ, 6.1 হচ্ছে তোমার পরাবৃত্ত। তো আমি আসলে এসি আহমেদ স্যার করার পরে দেন কেতাব স্যারটা করছিলাম। যেমন 8-এর 1 দেখতে পারো, দেখো অনেক জায়গায় আসছে, একদম ইজি। বলছে যে -8, -2 উপকেন্দ্র দেওয়া আছে ও 2x - y - 9 এগুলো 0 নিয়ামক রেখাও দেওয়া আছে, বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে তোমার কিন্তু উপকেন্দ্র দেওয়া আছে আর নিয়ামক রেখা দেওয়া আছে, তার মানে তোমার একটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা। তাহলে তুমি এই সাধারণ সমীকরণের সাহায্যে অবশ্যই কি তোমার ওই পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবা। সো এটা হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে 6.1-এর 8-এর এটা কেতাব স্যার বই থেকে দেখাইতেছি। সো ও আমাকে আসলে দুইটা জিনিস দিচ্ছে, আর একটা জিনিস আমি জানি। তো উপকেন্দ্র দিচ্ছে এরকম, উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে -8, -2। তারপরে তোমাকে নিয়ামক রেখা দিচ্ছে, নিয়ামক আছে 2x - y - 9 = 0। এই দুটো জিনিস দিচ্ছে তোমাকে। হ্যাঁ, নিয়ামক রেখা বা দিক্পাররেখার সমীকরণ দিয়ে দিচ্ছে। সো বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু উৎকেন্দ্রিকতার মানটা 1 হয়, এটা আমি জানি। সো বলছে যে বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, তাহলে পরাবৃত্তের বেলায় আমি উৎকেন্দ্রিকতা জানি। উৎকেন্দ্রিকতা মান হচ্ছে = 1। দেখো পরাবৃত্ত যদি না বলতো তাহলে আমি অনেকখানে বসাইতে পারতাম না, যেহেতু পরাবৃত্তের সমীকরণ বলছে এই জন্য আমি মুখস্থ 1টা বসাই দিয়েছি। বুঝতে পারছো? তার মানে আমি কিন্তু তিনটা জিনিস পেয়ে গেছি, তবে আমরা অবশ্যই কিন্তু পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাহলে আমি সাধারণ সমীকরণ ব্যবহার করি এটা আর কি, এই মাত্র যদি শিখে আসলাম তাহলে এটা হবে। সুতরাং পরাবৃত্তের সমীকরণ হবে এরকম, x প্লাস 8 হোল স্কোয়ার হবে, কারণ যেহেতু মাইনাস আছে, প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার যেখানে মাইনাস আছে, ইকুয়াল টু ই স্কোয়ার ছিল, ই স্কোয়ার মানে 1 স্কোয়ার, ওটা লেখার কিছু নাই, ইন্টু তুমি এখানে হোল স্কোয়ার আকার বসাবে, এটা 2x মাইনাস y মাইনাস 9 এটা হোল স্কোয়ার। তারপর আছে তোমার নিচে হবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 4 প্লাস 1। বুঝতে পারছো? ওই সাধারণ সমীকরণ আমি জাস্ট বসাই দিয়েছি। সো এটা কি আমার ক্যালকুলেশন করা লাগবে। আসলে তোমার মোটামুটি পরাবৃত্ত বলো উপবৃত্ত বলো যেটাই বলো না কেন, ওদের ক্যালকুলেশনটা একটু বড় হয়, বাকি অঙ্ক অনেক ইজি। দেখো সমীকরণ বসাইছে, অঙ্ক শেষ। তাহলে এখানে আমার কি আসতে পারে, তখন আমি 5টা যদি এই পাশে নিয়ে আসি, কারণ এখানে 4 + 1 5 আসে, তাহলে 5 এই পাশে নিয়ে আসি, আর এখানে আমি হোল স্কোয়ারটা ভেঙে দিই। তাহলে এখানে কি আসতেছে x স্কোয়ার প্লাসের তোমাদের 16x 16x প্লাস 64, এটা একসাথে করে দিই, কারণ 5টাতে পুরো আকারে গুণ আকারে আছে, প্লাস y স্কোয়ার প্লাস 4y প্লাস 4 এরকম। আর এই পাশে হচ্ছে তুমি ওই a প্লাস b প্লাস c হোল স্কোয়ার একটা সূত্র ছিল না, ওইটা বিয়োগ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। সো সেটা ব্যবহার করলে এরকম আসবে আমাদের 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাসের এই 81 9 নং 81, তারপর মাইনাসের 4xy প্লাসের 18y, ধরো 18y
মাইনাসের 36x, ওই সূত্রটা ইউজ করছি আর কি। সো এইরকম আসে আর কি। সো এবার আমি কি করি, এটাকে দ্বারা গুণ করে দিই, মানে এখানে তোমার ওই যে যদি মনে থাকে তোমাদের এই সূত্রটা আর কি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল না, এটা সূত্রটা ছিল এরকম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। হ্যাঁ, এরকম সূত্রটা ছিল। সো ওইটার ঘটনা আর কি। সো এখন তুমি কি করো, 5 দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে গুণ করে দিলে এখানে কিছু 5x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের তোমাদের এখানে আসবে হচ্ছে 16 দিয়ে গুণ করলে 80x, তারপর হচ্ছে প্লাসের তোমাদের এখানে 5 দ্বারা গুণ করলে 64টা মেবি কত আসে, 300, 5 ইন্টু 64, 320 প্লাস হচ্ছে তোমাদের 5y স্কোয়ার প্লাস হচ্ছে 20y প্লাস 20 এরকম আসে, ইকুয়াল টু এখানে আসে 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাসের তোমাদের যোগ বিয়োগটা পরে করি 4xy, তারপর হচ্ছে মাইনাসের 36x, এরপর হচ্ছে তোমাদের প্লাসের 18y, এরপর হচ্ছে যোগ বিয়োগ করলে তোমাদের কত আসে দেখো, প্লাস 81। একটু সাজাই লিখলাম না কিছু না। সো এখন কাহিনী হচ্ছে আমি কেন এত ক্যালকুলেশন করতেছি, কারণ এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিস বলতে যখন তোমাকে এরকম পরবর্তী সমীকরণ বের করতে পারে তখন আর কি হোল স্কোয়ার টাইপের একটা জিনিস আনতে হয়, বুঝতে পারছো? কারণ এখানে দেখো আমার XY আছে, দেখতে পাচ্ছ XY আছে মানে একটা বৃত্ত হবে না, কিন্তু পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত যে কোনটা হতে পারে, তিনটার যে কোনো একটা হতে পারে। সো এটা আমি কীভাবে বুঝবো যে তিনটার ভিতরে কোনটা হতেছে? এই জন্য আমি চেষ্টা করবো এখানে একটা হোল স্কোয়ার বানানোর জন্য, মানে শুরুতে যদি হোল স্কোয়ার বানাতে পারি তাহলে এই সমীকরণটা হবে পরবর্তী সমীকরণ, নাহলে তুমি বুঝতে পারবে না। XY অধিবৃত্তও থাকে, তোমার পরাবৃত্তও থাকে। হ্যাঁ, সো এই জন্য আমি আইডেন্টিফাই করতে পারবো না। সো এই জন্য এখানে একটা নিয়ম হচ্ছে একটা হোল স্কোয়ার আকারে বানাতে হয় শুরুর দিকে। আর পরবর্তী সমীকরণে আমরা তো জানি যে এখানে তোমার যদি এরকম থাকে যে এখানে দেখো আমার XY আছে, আবার কি x স্কোয়ার y স্কোয়ার আছে, তার মানে আমি একটা হোল স্কোয়ার বানাতে পারবো। হ্যাঁ, কারণ পরবর্তী সমীকরণে x স্কোয়ার y স্কোয়ার থাকবে আর হচ্ছে XY টার্ম থাকবে, তো তখন আমরা কী করবো, সেখানে হোল স্কোয়ার বানাতে হবে বা হোল স্কোয়ার হবে আর কি। যদি হোল স্কোয়ার হয় তাহলে তুমি বুঝতে পারবে এটা পরবর্তী সমীকরণ। তাহলে এটাই আমরা একটু দেখার চেষ্টা করবো। তাহলে আমি কী করি, এবার সবগুলোকে নিয়ে এটা এই পাশে নিয়ে এখানে হচ্ছে তোমার x স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ারটা এখানে রাখি, তাহলে প্লাস দেখো এখানে 5y স্কোয়ার, এখানে আছে তোমাদের একটা y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার, তারপর প্লাসের এবার XYটা নিয়ে আসি, দেখো এটা আনলে 4xy, তারপর হচ্ছে তোমাদের এরকম প্লাস হচ্ছে এবার এক্সট্রা দেখো কত, এটা 80টা আছে, এখানে আছে হচ্ছে 36টা, তাহলে করলে আসে হচ্ছে কটা, তোমাদের 116x প্লাস হচ্ছে তোমাদের দেখো y 20 আর এখানে আছে 18, তাহলে আছে 2y এখানে আছে 81 আর এখানে আছে 20, 60 এখানে আছে 320, তাহলে কত আসবে দেখো 340 মাইনাস 81 তাহলে আসবে 200 প্লাসের 259 ইকুয়াল টু 0, এরকম আসবে। সো এখন কাহিনী হচ্ছে তোমার এই যে অংশটা আছে, এই অংশটা দিয়ে এই যে অংশটা আছে মানে x স্কোয়ার y স্কোয়ার আর হচ্ছে XY, এই টার্মটা দিয়ে তোমার একটা হোল স্কোয়ার বানাতে হবে। যদি হোল স্কোয়ার বানাতে পারো তাহলে এটা হবে পরবর্তী সমীকরণ, আদারওয়াইজ এটা পরবর্তী সমীকরণ হবে না। তাহলে দেখো এটাকে আমি এরকম দেখতে পারি, x প্লাস 2y হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু এই তিনটাকে এরকম লেখা যায়, কারণ x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার তোমাদের আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ দেখো x স্কোয়ার প্লাস 4 তোমাদের এখানে দেখো 4xy আসে আর এখানে ওই
ফোর লাস্ট থাকে 4y² মানে a প্লাস বি হোল স্কোয়ারের মতো, তাহলে এটা কিন্তু আমার একটা হোল স্কোয়ার হয়েছে, দেখতে পাইছো? মানে এক্স ওয়াই টার্ম থাকলে আমরা তো জানি যে এটা বৃত্ত হবে না, আর যাই হোক না কেন, তাহলে উপবৃত্ত বা পরাবৃত্ত বা অধিবৃত্ত হতে পারে। যদি তুমি এরকম হোল স্কোয়ার বানাতে পারো শুরুতে, তবে সেটা নিশ্চিতভাবে বলতে পারো যে পরাবৃত্ত, বুঝতে পারছো? আর হোল স্কোয়ার বানাতে না পারলে সেটা হয় উপবৃত্ত হবে, না হলে অধিবৃত্ত হবে। সো আমি হোল স্কোয়ার বানিয়ে ফেললাম, তাহলে এখানে থাকবে প্লাস 116x প্লাস হচ্ছে তোমাদের 2y প্লাসের 259 ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের পরাবৃত্তের সমীকরণ, এটাই অ্যান্সার। সো এখানে একটা কথা লিখে রাখো, তোমরা হোল স্কোয়ার বানাতে পারলে সেটা হবে হচ্ছে আমার, বা এরকম বর্গ করতে পারলে সেটা হবে হচ্ছে তোমাদের পরাবৃত্তের সমীকরণ আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে, বা এরকম বর্গ বানাতে পারলে বা হোল স্কোয়ার বানাতে পারলে তুমি বলতে পারবে যে সেটা পরাবৃত্ত হবে বা পরাবৃত্তের সমীকরণ হবে। তো এটা একটা বোঝার একটা সহজ ট্রিক, কারণ দেখা যায় যেহেতু এক্স ওয়াই আমার বাদ বাকি দুইটাতেও আছে, উপবৃত্তে আছে, তারপর অধিবৃত্তেও আছে, পরাবৃত্তেও থাকে, সো বোঝা একটু মুশকিল। সো এই জন্য এইভাবে তোমরা বুঝতে পারো, এটা একটা সহজ নিয়ম। সো এটা একটা, এবার আর একটা ম্যাথ দেখতে পারো। সো ধরো কিতাব স্যার বই থেকে আমরা 6.2 এর একটা ম্যাথ দেখি এবার। মানে আমি জাস্ট সূত্রটা একটু প্র্যাকটিস করেছি তোমাদের, যেহেতু একটা জেনারেল সমীকরণ শিখেছি। সো এখানে তোমাদের এই 5-এর এই দেখো কি বলছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক রেখা দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। তাহলে বলছে যে তোমাদের বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে 5-এর এই। সো চলো এই অঙ্কটা আমরা একটু করে ফেলি, তাহলে হয় এখানে তো এটা হচ্ছে তোমাদের কেতাব স্যারের 6.2, তোমাদের এটা হচ্ছে 5-এর এ না, 6.2 5-এর এই। বা তোমাদের এখানে এটাই 5-এর এ যদি হয়, তোমাকে কি কি দিচ্ছে দেখো, উপকেন্দ্র দিচ্ছে, উপকেন্দ্র দিচ্ছে হচ্ছে এস, এটা হচ্ছে আমার মাইনাসের 2,3, আর হচ্ছে নিয়ামক রেখা দিচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0, এটা দিয়েছে। আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, যেহেতু উপবৃত্ত এই জন্য এটার মানটা আমরা জানা থাকে না, 1 না, তো এই জন্য আর কি তোমার উপবৃত্তের জন্য আমার মানটা দিয়ে দিচ্ছে 1/8, মানে 1 থেকে কম আর কি। সো 3টা জিনিস দেওয়া আছে, তার মানে আমি সাধারণ সমীকরণ কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, বুঝতে পারছো? 3টা জিনিস দেওয়া থাকলে হয়। সো একই অঙ্ক আমরা আগের মতো করে ফেলতে পারি, যেমন তুমি বলতে পারো যে সুতরাং নির্ণয় সমীকরণ হবে, মানে উপবৃত্তের জন্য আর কি নির্ণয় সমীকরণ ফর উপবৃত্ত আর কি, ওই চমচমের মতো যে বৃত্ত ছিল ওইটা। সো যদি বসাই তাহলে দেখো কি আসে, সাধারণ সমীকরণ বসলে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু তোমাদের ই স্কোয়ার ছিল, তাহলে এটা হবে 1/3 ইন্টু তোমাদের এটা এক্স মাইনাস ওয়াই প্লাস 7 হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এরকম যা সূত্রটা বসাইছি আর কিছু না। সো আগের মতো দেখো এখানে এখানে কত 1 + 1 2, আর 2 থেকে 3 গুলো 6, তাহলে 6টা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে 6 ইন্টু এখানে গুণ করলে হচ্ছে তোমাদের কি আসে, ভেঙে দিলে x² প্লাসের 4x প্লাস 4 এরকম আসে,
এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, সরি এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 এরকম আসে ইকুয়াল টু এখানে আবার ওই a প্লাস b প্লাস c হোল স্কোয়ারটা ইউজ করে, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 49 মাইনাস 2xy মাইনাস 14y প্লাস 14x এরকম আসে আর কি। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ছোটোটা অ্যাপ্লাই করছি, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ওই s ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এটা। সো এখন তুমি 6 দ্বারা গুণ করে দিতে পারো, সো এখানে হবে 6x স্কোয়ার তোমাদের আগের মতোই আর কি, প্লাস হচ্ছে তোমাদের 24 প্লাস 24x প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে তোমাদের 6y স্কোয়ার এরকম আসে। তারপর হচ্ছে তোমাদের কত দেখো মাইনাস 36y প্লাস হচ্ছে তোমাদের কত 54 এরকম আসে। আর এখানে আসে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস তোমার প্লাস ধরো 14x মাইনাস 14y প্লাস 49 এরকম আসে। এখানে 749 ছিল তো একটা। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমি এটাকে একটু যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে দেখো এখানে থাকে 5x স্কোয়ার প্লাস হচ্ছে 5y স্কোয়ার, কারণ এখানে 6y স্কোয়ার আছে এখানটা, তাহলে 5y স্কোয়ার প্লাস তোমাদের 2x এটা এই পাশে নিয়ে আসি 2xy তারপরে তোমাদের x থেকে কটা থাকে এখানে 24 আর এখানে আছে ধরো 14টা, তাহলে হচ্ছে 10x প্লাস 10x। তারপরে y এর ক্ষেত্রে দেখো y এখানে 36 আছে আর এখানে আছে তোমাদের 14টা, তাহলে 22 মাইনাস 22y প্লাস হচ্ছে তোমাদের কত হবে দেখো 49 29। সো এটা হচ্ছে তোমাদের উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ, সো দেখো এখানে এক্স ওয়াই আছে, তার মানে অবশ্যই এটা কিন্তু আমার বৃত্ত না, তার মানে পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত হতে পারে, এটা শিওর আমি। হ্যাঁ, তো কিন্তু এটা পরাবৃত্তও না, কারণ দেখো এখানে আমরা কিন্তু এই তোমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই এক্স ওয়াই এই তিনটা টার্ম দিয়ে এখানে আমি হোল স্কোয়ার বানাতে পারতেছি না। সো এটা পরাবৃত্ত না, তাহলে এটা কি হবে অবশ্যই উপবৃত্ত হবে, না হলে অধিবৃত্ত হবে। সো এটা দ্বারা আমি বুঝতে পারি এটা উপবৃত্তের সমীকরণ আর কি। সো হোল স্কোয়ার বানাতে পারি নাই, তাই এটা তোমার ধরো উপবৃত্ত হবে অথবা অধিবৃত্ত হতে পারতো। হ্যাঁ, তো এটা পরে দেখানো, বাট এটা উপবৃত্তের সমীকরণ। তাহলে এই দুইটা অঙ্ক বুঝতে পারছো আশা করি। মানে এমনি আমি জাস্ট তোমাদের একটু প্র্যাকটিস করাইলাম ওই সূত্রটা। সো যেহেতু বুঝতে পারছো, এটা আমরা কি করি এই সমীকরণটাকে একটু ভাঙে চলো, কারণ এটা একটু মানে কেমন যেন অপরিচিত মনে হইতেছে, বাট এটা তোমাদের পরিচিত সমীকরণ। যেহেতু আমি বলছি তোমাদের এটা কণিকের সাধারণ সমীকরণ, সমস্ত কণিককে এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে তোমরা যেহেতু বৃত্ত সরলরেখা আগে পড়ছো, এখন ওইটা তো এরকম মনে হইতেছে না, কারণ বৃত্ত আর সরলরেখার সময় এরকম সমীকরণ দেখো নাই তোমরা। সো এটাকে আমি যদি একটু ভাঙি তখন দেখবে তোমাদের কেমন যেন পরিচিত লাগতেছে। সো চলো এটাকে একটু ভাঙলে তাহলে তোমরা বলতে পারো এরকম যে জেনারেল সমীকরণ আর কি। মানে এটাকে আমরা একটু পরিচিত বানাতে চাইতেছি। সো আমরা এরকম পাইছি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো তুমি এই মাত্র যে অঙ্কগুলো করছো ওই অনুসারে এটাকে ভাঙো, এটাকে এই পাশে নিয়ে আসো আর এটাকে বর্গটা ভেঙে দাও, তাহলে এখানে আমি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা আসে, আর এটাকে যদি ভেঙে দিই তাহলে এরকম আসে এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স
প্লাস হচ্ছে তোমাদের আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার, এটা হয়। আর এখানে আছে এই পাশে আমার কি আছে, এই ডান পাশে থাকবে ই স্কোয়ার ইন্টু তোমার এখানে থাকবে, দেখো ওই সূত্রটা ভেঙে দিলে তোমাদের এরকম আসে যে এল এক্স বা এল এক্স স্কোয়ার সরি এল এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম প্লাস এন স্কোয়ার প্লাস 2 LM XY, ওই যে a প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস 2MNY প্লাস 2LNX এরকম আসে আর কি, বুঝতে পারছো? যদি এরকম আসে তাহলে আমরা এটাকে একটু বাজে টাইপের আসতেছে। সো এখন আমরা কিছু কাজ করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন কাহিনী হচ্ছে আমার তোমার এখানে এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ আর এক্স ওয়াই সহগ এগুলো আর কি একরকম বানাতে হবে। সো দুই পাশ থেকে ক্যালকুলেশন করে ওইরকম বানানোর চেষ্টা করবো। সো এক্স স্কোয়ার সহগ যদি একটু চিন্তা করো তাহলে দেখো এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার দিয়ে আমি এক্স স্কোয়ার সহগটা লিখতে পারি আর কি, এরকম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, কারণ গুণ করে দিলে এরকমই আসে ইন্টু এক্স স্কোয়ার এরকম আসে মাইনাসে এখানে আছে 2 আলফা এক্স, তাহলে 2 আলফা এক্স যেহেতু আছে, সো যেহেতু এটা দ্বারা এটা গুণ করবো তাহলে এটা এরকম লেখা যায় যে 2 আলফা আমি আগে লিখলাম কারণ আমার এক্সের সহগটাও লাগবে, 2 আলফা লিখলাম, দেন এটাকে ঢুকাইলাম কারণ এটাও কিন্তু একটা সহগের মতোই আর কি, ধ্রুবক যেহেতু কোনো চলক নেই, ইন্টু এক্স লেখা যায় এরকম, কারণ এক্সের সহগ এটা হয়ে গেল। এরপর তোমরা হচ্ছে প্লাস হচ্ছে কি আছে দেখো আলফা স্কোয়ার, সো আলফার সাথে অত ঝামেলা করে লাভ নেই কারণ আলফা নিজে একটা ধ্রুবক, সো এটাকে বলতে হবে আলফা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, গুণ করে দিতেছি আর কি, বাট একটু সাজায় গুণ করতেছি। তারপরে সেমভাবে তোমরা ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে কী করতে পারো, এটা আগে বসে দেন এটা করতে পারো আর কি, তাহলে প্লাস এরকম লিখতে পারো, আমি এখান থেকে করি কারণ লাইনটা বড় হইতেছে, প্লাস তোমাদের এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সরি এটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, তারপরে মাইনাসের 2 বিটা ওয়াই ছিল তাহলে ওয়াইয়ের সহগটা আমি লিখতে পারবো এরকম 2 বিটা ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এরকম লেখা যায়। তারপরে সেমভাবে তোমাদের আর কি থাকে দেখো বি স্কোয়ার থাকে, সো সরি বিটা স্কোয়ার থাকে, এটা নিয়ে ঝামেলা করে লাভ না, এটা লিখে দেয় এরকম বিটা স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো এটা হচ্ছে আমার লেফট সাইডের কাজ। এবার রাইট সাইডের জন্য আবার লিখতে পারো ইকুয়াল টু, এখানে কি লেখা যায় দেখো, এটা যদি ই দ্বারা গুণ করে দিই তাহলে ই স্কোয়ার এল স্কোয়ার এক্স স্কোয়ার এরকম আসে প্লাস ই স্কোয়ার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম আসে, তারপর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে তোমার ধরো এরকম আসে যে প্লাস ই স্কোয়ার এন স্কোয়ার প্লাসে তোমাদের এরকম আসে যে 2LM ই স্কোয়ার এক্স ওয়াইটা একসাথে আমরা সব হচ্ছে এটা প্লাসের 2MN ই স্কোয়ার ওয়াই, এটা ওয়াই সহ আর প্লাস হচ্ছে 2LN ই স্কোয়ার এক্স, সো এক্সের সহগ এটা এরকম হয়েছে। সো এবার দেখো আমি কিন্তু যদি একটু কমন নেই তাহলে আমার এক্স স্কোয়ার সহগ ওয়াই স্কোয়ার সহগ এক্সের সহগ এক্স ওয়াই সহগ সবগুলো কিন্তু আমি একরকম করে ফেলতে পারবো, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন কাহিনী হচ্ছে আমি দেখো এক্স স্কোয়ারের ক্ষেত্রে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এই পাশে কিন্তু এক্স স্কোয়ার আছে, তাহলে যদি কমন নেই কী আসে দেখো এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাসের ই স্কোয়ার এল স্কোয়ার আসবে ইন্টু এক্স স্কোয়ার, তাহলে একটু বড় হবে বাট একটা লাইন লিখতে পারলেই হয়। তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার প্লাসের এম স্কোয়ার মাইনাসের ই স্কোয়ার, দুই পাশ থেকে কমন দিয়েছে ই স্কোয়ার এল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার সব আছে এটা, প্লাস তুমি ওয়াই স্কোয়ারকে কমন নিতে পারো, দেখো এখানে ওয়াই স্কোয়ার করে আছে, এই যে ওয়াই স্কোয়ার আছে এখানে, আর এখানে ওয়াই স্কোয়ার আছে কই, এই যে ওয়াই স্কোয়ার আছে। সো এটাও সিম্পল এরকম লিখতে পারো যে
এল স্কোয়ার প্লাসের এম স্কোয়ার মাইনাসের ই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এরকম হয়। সো দেন হচ্ছে তোমরা এরকম লিখতে পারো যে এরপর হচ্ছে তুমি এক্স ওয়াই নিয়ে যদি একটু চিন্তা করো, তাহলে এটা গেল আমি তো দাগ দিয়ে রাখি, এটা শেষ, এটা শেষ, আর হচ্ছে তোমাদের ওয়াই স্কোয়ার করে গেল, এটা শেষ, আর এই পাশ থেকে তোমাদের এটা শেষ, এটা শেষ। এরপরে যে এক্স ওয়াই আছে এখানে দেখো, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে তো নাই। সো এক্স ওয়াই যদি চিন্তা করলে এক্স ওয়াইটা এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে এটাকে মাইনাস এর টু এল এম ওয়াই স্কোয়ার ই স্কোয়ার এক্স ওয়াই আসে। তাহলে এটা আমি একটু নিয়ে আসি এরকম, মানে এটাকে আমি, এটা তো রাইট সাইডে আছে, এটাকে লেফট সাইডে আনতে চাইতেছি। তাহলে এটাকে এরকম দেখা যাচ্ছে মাইনাসের ছোটো করে লিখি টু এল এম ই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। তাহলে এটা কিন্তু আমার এক্স ওয়াই শক হয়ে গেল আর কি, বুঝতে পারছো? এরপর হচ্ছে তোমার ধরো এক্সের বেলায় তোমার এইটা চলে গেল আর কি, সরি কই, যে এটা চলে গেল। সো এখন ওয়াই আছে, এক্স আছে, আর ধ্রুবক আছে। তাহলে এক্সের বেলায় এখানেও এক্স আছে, দেখো এখানে এক্স আছে আর এখানেও আমার এক্স আছে। সো এখানে আমার দেখো এখানে টু আছে, এখানেও টু আছে, তাহলে আমি একটু মানে সাজাই লিখবো আর কি। তাহলে মাইনাসের টু যেহেতু মাইনাস আছে, এখানে হচ্ছে আলফা ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এখানে আসছে তোমাদের এল এন ই স্কোয়ার এক্স। তাহলে এটাকে লেখা যায় এরকম, যদি লিখি তোমাদের আলফা ইন্টু এল স্কোয়ার প্লাসের এম স্কোয়ার, মানে এরকম। তারপর হচ্ছে যদি এটাকে, এই তো মাইনাস নিছি, সো এটাকে এই পাশে নিয়ে নিলে এখানে আমি তোমাকে লিখতে হবে প্লাস হচ্ছে, এটাকে ব্র্যাকেট দিলাম, প্লাস হচ্ছে এল এন ই স্কোয়ার ইন্টু এক্স, এরকম আসে। দেখো তোমাদের এইটা আর এটাকে একসাথে লিখছি, বুঝতে পারছো? এটাকে তুমি এই পাশে আনা, যদি এরকম কমন নয় সেমই আসে। সো এটা গেল এক্সেরটা। এবার ওয়াইটা দিয়ে চিন্তা করতে পারো সেমভাবে, মাইনাসে, তারপর এখানে আমার এই যে ওয়াইটা আছে এটাকেও সেমভাবে লিখতে পারো ওয়াই বলে, আর এখানে আছে এটা। সো এটাকে লেখা যায় টু ইন্টু বিটা এল স্কোয়ার প্লাসের এম স্কোয়ার, এরকম। তারপর আছে প্লাস, মানে কমন নিচ্ছে আর কি, প্লাস হচ্ছে তোমাদের, তারপর এখানে কি আছে ওয়াই ক্ষেত্রে এটা এম এন ই স্কোয়ার আর কি, ই স্কোয়ার ইন্টু ওয়াই, এটা গেলো ওয়াই সহগ। আর লাস্ট হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ নিয়ে এত চিন্তা করতে হবে, এখানে জাস্ট লিখে দেওয়া আর কি। তোমার এটা শেষ, এখানে আছে এটা ধ্রুবপদ, আর এখানে আছে তোমাদের এইটা। সো এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সরি এটা এরকম এম স্কোয়ার ইন্টু, তারপর হচ্ছে প্লাস হচ্ছে তোমাদের বিটা স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এখানে আছে তোমার প্লাসের ই স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, সবগুলো লেফট সাইডে আনছি। দেখো ক্যালকুলেশন একটু বাজে হয়েছে, বাট এখন এটাকে আমি কি করব, একদম ইজি করে ফেলবো আর কি। কিছু একটা ধরে নিয়ে। সো আমি এখন দেখো, আমি এই যে তোমাদের এক্স স্কোয়ারের যে শখটা আছে, মানে এক্স স্কোয়ারের সামনে যে ধ্রুবকটা আছে, এটা কিন্তু একটা ধ্রুবক। দেখো এল স্কোয়ার এম স্কোয়ার ই স্কোয়ার এল স্কোয়ার, এ তো সব স্থানাঙ্ক দেওয়া থাকলে তুমি পারবা। সো এই যে ধ্রুবকটা আছে, ধ্রুবককে যোগ করলে, যোগ বিয়োগ করলে কি আরেকটা ধ্রুবকই হবে। সো এই ধ্রুবকটাকে আমি ধরে নিলাম এই এক্স স্কোয়ার যে শখটা আছে, এটাকে আমি ধরে নিলাম এই, আমি ধ্রুবকের যোগ বিয়োগ করলাম আর ধ্রুবক হয়। সো সেমভাবে ওয়াই স্কোয়ারের সামনে যে ধ্রুবকটা আছে, এটাকে ধরে নিলাম আমি বি। আর এই এক্স ওয়ার যে তোমার
ইয়া ছিল, মানে তোমার সহগ, এই পুরোটাকে ধরে নিলাম 2h এক্স ওয়াই সহগ, আর এক্সের যেই সহগটা ছিল এই পুরোটাকে, এটা তো ধ্রুবকে, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে 2g, যদিও 2 আছে কিন্তু এভাবে ধরে নাও তুমি। তারপরে তোমার এই যে ওয়াইয়ের যে সহগটা আছে এই পুরা দুইটা, এই পুরো অংশটা তো একসাথে, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে 2f, ঠিক আছে, আর এই পুরা ধ্রুবকটাকে ধরে নিলাম c। তাহলে দেখো আমার হয়ে যায় আর কি। তাহলে দেখো সমীকরণটা কেমন দাঁড়াবে। সো এরকম আসে, আমি যদি একটু এই কালার দিয়ে লিখি তাহলে এখানে আসবে a x স্কোয়ার প্লাস এর বি ওয়াই স্কোয়ার, কারণ এটা বি ছিল, প্লাস এর এক্স ওয়াই ছিল এটা, তাহলে এটা 2h দেন এক্স ওয়াই, তারপরে এক্স এর বেলা আসা ছিল তোমাদের 2gx, ওয়াই বেলা ছিল 2fy প্লাস c করলে। দেখো এটা কিন্তু একটু পরিচিত পরিচিত লাগতেছে, কারণ বৃত্তের বেলা তোমরা কাছাকাছি এরকম দেখছিলা, যদিও তোমাদের যে এক্স ওয়াই ছিল না, বাট এই টার্মটা কিন্তু ছিল এখানে, হয়তো এ এক্স স্কোয়ার বি তারপরে এ ওয়াই স্কোয়ার এরকম ছিল, কারণ সহগটা সমান ছিল। তারপর দেখো 2gx 2fy প্লাস এগুলো কিন্তু ছিল তোমাদের বৃত্তের সমীকরণেও। তো এই যে সমীকরণটা আমরা সাজায় পাইলাম, এটাকে আমার বলা হচ্ছে মানে তোমাদের বলতে কোণিকের সাধারণ সমীকরণ। হ্যাঁ, সো দেখো আমাদের এই বাজে সমীকরণটা কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, সো দেখো কাহিনী হচ্ছে আমাদের এই যে আগের অঙ্কগুলো করছি আমি, এই অঙ্কগুলোর অ্যান্সারগুলো কিন্তু কাছাকাছি তোমাদের, এই দেখো এদের অ্যান্সারগুলো এরকম আসছে আর কি, মানে এই টাইপের আসছে, বুঝতে পারছো? মানে আগের অঙ্কগুলোর সমীকরণগুলো কিন্তু সব এই টাইপের আসছে। তাহলে আমরা কিন্তু 5টা কণিককে এই মানে এক সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, বা সমস্ত কণিককে আমরা এই সাধারণ সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারবো। সো এটা কি আমার বলা হয় কণিকের সাধারণ সমীকরণ, বা এটাকে তুমি বলতে পারো জেনারেল ইকুয়েশন অফ কনিক্স। দেখো আমাদের যেমন বৃত্তের সাধারণ সমীকরণ ছিল ওই যে এক্স প্লাস 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 2x প্লাস 2 প্লাস c করলো 0, ওইটার মতো আর কি। হ্যাঁ, সো ওইটাও কিন্তু এখান থেকে আনতে হবে, তুমি সমস্যা নাই, বুঝতে পারছো? ওইটা এটা সেমই। সো এই জন্য আমি এটা দেখাই দিলাম। এটা হচ্ছে কারণ এটা দিয়ে করলে তোমার দেখো এখানে আমরা যে করছিলাম এটা দিয়ে অঙ্ক করতে আমার কতগুলো লাইন করা লাগছে, বাট তুমি যদি এই শুধু দিয়ে করো একদম ইজিলি করা যায়। তার মানে এইটাই এই সাধারণ সমীকরণের তোমার আপডেট ভার্সন হচ্ছে এইটা। সো আমরা এটা দিয়ে সবসময় করার চেষ্টা করবো, এটা দিয়ে করলে আমরা এক লাইনে অঙ্ক শেষ। সো এটা সাধারণ সমীকরণ কেন বলছি, কারণ সমস্ত কণিককে আমরা এই সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি আর কি। সো এখন এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আমরা মোটামুটি এতক্ষণ যে কনিক্স পড়ছি 5টা জিনিস পড়ছি, সো এই 5টা জিনিস কিন্তু আমরা ছবি দেখে বুঝতে পারি যে আসলে কোনটা কীরকম। আমি বক্রতা দিয়ে দেখাইছি, তারপরে উৎকেন্দ্রিকতা দিয়ে দেখাইছি তোমাদের। এখানে আমরা মানে 5টা কণিককে ছবি দেখে আমরা চিনতে পারি, বা আমরা কোন অ্যাঙ্গেলে কাটছিলাম সেভাবে আমরা বলতে পারি কোনভাবে কাটলে কোনটা আসে। হ্যাঁ, সো এবার আমাদের মেন কথা হচ্ছে আমাদের সমীকরণ থেকে চিনতে পারতে হবে যে আসলে এটা কোন কণিক, এটা কি উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি বৃত্ত নাকি একজোড়া সরলরেখা। সো এটা আর কি এখানে আমার বোঝার চেষ্টা করতে মানে সমীকরণ দিয়ে, কারণ এটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো সেটা একটু আমি পরবর্তী ক্লাসে বা পরের ক্লাসে একটু দেখাচ্ছি। সো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সো এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের সমীকরণ থেকে বলতে পারতে হবে যে এটা কোন কণিকটার সমীকরণ, এটা কি উপবৃত্ত নাকি এটা অধিবৃত্ত নাকি পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, যেহেতু ছবি দেখে আমরা অলরেডি শিখে গেছি, এবং সমীকরণ দেখে শিখলে, কারণ তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে এক্সামগুলো হয় ওইখানে একটা সমীকরণ দিয়ে বলে যে এটা কি সমীকরণ চিনতে পারলে তুমি ধরো এখানে কয়েকটা নাম্বার পেয়ে যাবা।